তো প্রথমে শুরুতে একটা প্রশ্ন জনগণের কাছে আছে যে জনগণ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশটা, অর্থাৎ যেই আদেশের মাধ্যমে এই গণভোটের ব্যবস্থা করা হচ্ছে, সেই আদেশটা জনগণ সমর্থন করছেন কিনা। তো এই প্রশ্নটার একটা তাৎপর্য আছে, কারণ এটা একটা সংবিধান সংস্কার বিষয়ক আদেশ, এবং ডক্টর মজুমদার যেরকম বললেন যে সংবিধান কিন্তু জনগণ মালিক, এবং সংবিধানের আমূল মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের সম্মতির একটা প্রয়োজন আছে। এবং যেহেতু এই গণভোটটা খুবই সংবিধান সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কাজেই এই গণভোটটা যেই আদেশের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে, জনগণ সেই আদেশটাকে সমর্থন করছে কিনা গণভোটে কিন্তু এটাও জানতে চাওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি জানতে চাওয়া হচ্ছে যে 4 ধরনের সংস্কারের ব্যাপারে জনগণ সম্মতি দিচ্ছে কিনা। হ্যাঁ, প্রথমে আপনি জুলাই যেই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা জারি হয়েছিল, আমার ধারণা গত বছরের 13ই নভেম্বর তারিখে, সেখানে আছে যে আদেশটা জনগণ সমর্থন করছে কিনা, অর্থাৎ এই গণভোটের সেটার উদ্দেশ্য হলো এই গণভোটটাকে জনগণ সমর্থন করছে কিনা, যাতে করে কেউ বলতে না পারে যে এই গণভোটটা এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তো কাজেই গণভোটে যদি সংখ্যাগরিষ্ঠ উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা বলা যাবে না যে সরকার একটা গণভোট চাপিয়ে দিচ্ছে, কারণ এই ব্যাপারেও জনগণের সম্মতি কিন্তু গণভোটে নেওয়া হচ্ছে যে আপনি এই আদেশটা সমর্থন করেন কিনা, এবং আদেশের মূল বিষয়বস্তু হচ্ছে গণভোট। কাজেই যখন আপনি এখানে হ্যাঁ উত্তর পাবেন, আপনি কিন্তু যে আদেশটা জারি হয়েছে যার ভিত্তিতে গণভোট হচ্ছে, কাজেই পুরো প্রক্রিয়াটার ব্যাপারে আপনি জনগণের একটা সম্মতি পাচ্ছেন, যাতে করে এটার উদ্দেশ্য হলো কেউ যেন বলতে না পারে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জোর করে একটা গণভোট জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আর না যদি হয় তাহলে তো ওই পুরো জিনিসটা না হয়ে গেল, তখন আপনি কোনো সম্মতি পেলেন না। তো এটা হলো একটা দিক গণভোটের। এরপরে যে আছে যে 4 ধরনের সংস্কারের বিষয়ে জনগণ কি মনে করছে, তারা এটাতে সম্মত কিনা। তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো আমাদের দেশের অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে জুলাই সনদে। যেমন আপনি দেখেছেন যে গত 15 বছরে আমাদের নির্বাচন কমিশন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে, এবং আমাদের যে নির্বাচন কমিশন গুলো ছিল তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভালো নির্বাচন করতে। এবং বাংলাদেশে যে এত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এত মানুষ মারা গেছে, এর কারণ কিন্তু আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া। আপনি জাস্ট একটু চিন্তা করেন, যদি আমাদের দেশে 14 সালে সঠিক নির্বাচন হতো এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরিত হতো, তাহলে কি আমাদের 24-এর বিপ্লব বা অভ্যুত্থান হওয়ার প্রয়োজন হতো? কারণ তখন আপনি শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে পারতেন, আপনি জনগণ ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারত, জনগণকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হতো না। কাজেই এই যে আমাদের দেশের তরুণ ছেলে মেয়েদের, যাদের বয়স বেশিরভাগ আমি দেখি যে যারা এখানে শহীদ হয়েছেন তাদের বয়স বেশিরভাগ 20 থেকে 30-এর, হ্যাঁ এই ধরনের। তো এই যে হাজার হাজার তরুণকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হয়েছে, এই সরকার পরিবর্তন তো একটা ছোট ব্যালটের মাধ্যমে হতে পারত, একটা সিলের মাধ্যমে হতে পারত, সেটা হতে পারেনি কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা কাজ করেনি। এখন আপনি যদি চিন্তা করেন যে এই নির্বাচন ব্যবস্থা কেন কাজ করেনি এই কারণে, কারণ প্রধানমন্ত্রী বা সরকারি দল তাদের যারা চাটুকার ধরনের লোক তাদেরকে ওখানে নিয়োগ দিয়েছেন, এবং তারা কোনো তাদের সাংবিধানিক দায় দায়িত্বের কোনো তোয়াক্কা করেন নাই। কোনো তোয়াক্কা না করে ওনারা একবার রাতের ভোট করেছেন, একবার আমিরামির নির্বাচন করেছেন, আরেকবার তো 153 14 সালে যেটা 153টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হয়ে গেছে। এবং ডক্টর কামাল হোসেন একজন সিনিয়র আইনজীবী বাংলাদেশের, উনি আদালতে একটা মামলায় বলেছিলেন যে 14 সালের নির্বাচন বাংলাদেশের সংবিধানে কোনো নির্বাচনই না। এটা আমার কথা না, আমাদের দেশের একজন খুবই শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবীর কথা। এবং 14 সালে যে সংসদ গঠিত হয়েছে এটা সংবিধান অনুযায়ী কোনো সংসদই না, কারণ এখানে কোনো নির্বাচনই হয়নি। 153 আসন মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের চেয়েও 2 আসন বেশি।
সেখানে কোনো নির্বাচন হয়নি প্রার্থী, কারণ একজন প্রার্থী ছিলেন, তাকে অটোমেটিক পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং ওটা অটো পাস নির্বাচন হিসাবে খ্যাতি লাভ করেছিল। তারপরে হয়েছে রাতের ভোটের নির্বাচন, তারপরে হয়েছে আমি দামি নির্বাচন। এগুলো কেন হয়েছে? কারণ আপনি নির্বাচন কমিশনে দলীয় লোককে নিয়োগ দিয়েছেন, যারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে যে নিরপেক্ষতা তাদের কাছ থেকে জনগণ আশা করে সেটা প্রদর্শন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং প্রথম যেই সংস্কারের যেই সেটটা, প্রথম যেই ভাগটা সংস্কারে, সেটা হলো এই যে নির্বাচন কমিশন সহ অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে যাতে এরকম সরকারিভাবে তাদের পছন্দের লোককে, যে তাদের সাংবিধানিক এবং আইনগত দায় দায়িত্ব তোয়াক্কা না করে শুধুমাত্র সরকারকে খুশি করার জন্য কাজ করবে, সে ধরনের লোক যাতে নিয়োগ না হয়। এবং এই যে প্রথম ভাগটা, এটার উদ্দেশ্য হলো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যাতে সুষ্ঠুভাবে গঠিত হতে পারে এবং নির্বাচন কমিশন, তারপরে জনপ্রশাসন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, যেগুলো হলো আপনার, এগুলোকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশন, অর্থাৎ বাংলা আপনি এটাকে বলতে পারেন দায়বদ্ধতা নিশ্চিত করার যে প্রতিষ্ঠান। কাজে এরা হলো সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করে। কাজে এগুলো কিন্তু সরকারের অংশ হওয়ার কথা না, এগুলো স্বাধীনভাবে কাজ করার কথা। এবং এই প্রথম ভাগের উদ্দেশ্য হলো এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো সরকারকে দায়বদ্ধ করবে, সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করবে এবং সরকার যাতে যেনতেনভাবে ইচ্ছা মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে সেটা নিশ্চিত করবে। তো এই প্রতিষ্ঠানগুলোতে যাতে সরকার একতরফা ভাবে নিয়োগ প্রদান করতে না পারে, এবং নিয়োগের মাধ্যমে সরকার কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণও করে। এবং আমাদের 15 বছরের যে আমি বলছিলাম বারবার যে আমাদের যে সমস্যা, এটার মূলে কিন্তু এটাই ছিল যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকার দখল করে নিয়েছে তাদের দলীয় লোকজনকে দিয়ে। কাজে এই প্রথম ভাগের উদ্দেশ্য হলো এই ধরনের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এগুলোতে যেন সরকার একতরফা ভাবে নিয়োগ দিতে না পারে, যাতে করে সরকারকে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসে একসাথে ঐক্যমত্যের ভিত্তিতে নিয়োগ দিতে হয়। কারণ এগুলো এমন ভাবে এখন এখানে জুলাই সনদে বলা হয়েছে যে এখানে আপনার এই ধরনের নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার বা মানবাধিকার কমিশন বা দুর্নীতি দমন কমিশন, এখানে যারা প্রধান হবেন, যারা সদস্য হবেন, তাদেরকে নিয়োগ দিতে হলে অবশ্যই আপনার বিরোধী দলের সম্মতি লাগবে। সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে এই নিয়োগগুলো দিবে, যার ফলে এই নিয়োগগুলো ভালো হবে এবং এই নিয়োগগুলো দলীয় লোকের হবে না, এই নিয়োগগুলো স্বাধীন নিরপেক্ষ লোকের হবে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করতে পারবে। আমার মনে হয় আমরা দ্বিতীয় ভাগের আসার আগে আমি আরেকটু যুক্ত করতে চাই আপনার ওই যে প্রথম ভাগে যে আমাদের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলেছেন উনি ডক্টর শরীফ ভূঁইয়া, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের বাইরেও আরো কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এগুলোকে বলা হয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান হলো সেইগুলোই যেগুলো সংবিধানে আছে এর মধ্যেই, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো যেগুলো আইনের দ্বারা সৃষ্টি হয়েছে, আইনের দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়, আইনের দ্বারা এগুলোতে নিয়োগ হয় এবং আইনের দ্বারা এগুলো পরিচালিত হয়। তো এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতেও সাংবিধানিক প্রতিষ্ঠানে যেমন সরকার নিয়োগ দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করেছে, আমাদের অধিকার হরণ করেছে, ভোটাধিকার, যেমন ভোটাধিকার কথা বলেছেন, তেমনি ভাবে কতগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমেও সরকার আমাদের অধিকার হরণ করেছে। যেমন এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের একটা হলো মানবাধিকার কমিশন। এই দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, গুম খুন থেকে আরম্ভ করে এগুলো চরম মানবাধিকার লঙ্ঘন, এবং আমাদের মানবাধিকার কমিশন আমাদেরকে সুরক্ষা দেওয়ার কথা এর থেকে। কিন্তু যেহেতু এগুলোতে ওই যে তাদের ওই যে অনুগতদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাই এগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারপরে তথ্য কমিশন, যে তথ্য জানার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। নাগরিকরা যদি তথ্য জানে তাহলে তথ্যের ভিত্তিতে তারা বিভিন্নভাবে সরকারি কার্যক্রমের তারা এই যে প্রশ্ন তুলতে পারে এবং সহায়তা করতে পারে। এই ধরনের আরো প্রতিষ্ঠান আছে যেগুলোতে
সরকার তাদের তাদের অনুগত ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে এগুলোকে অকার্যকর করে ফেলেছে, যার ফলে মানুষের অধিকার হরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তার মধ্যে অন্যতম। এবং দুর্নীতি দমন কমিশন, অনেকেই বলে যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি তো দমন করেই নাই, বরং যে দুর্নীতিবাজদেরকে ওই যে তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, তারা ওই যে তারা পরিষ্কার এরকম তারা সার্টিফিকেট দিয়েছে যে তারা দুর্নীতিবাজ নয়। তো যেমন একটা দাবি ছিল, এই একটা সংস্কারের সুপারিশ ছিল যেটা নিয়ে গণভোট হবে, সেটা হলো দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা, এবং এর নিয়োগ যেন যে সব দলের, সরকারি দল বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয়, যাতে সরকার এককভাবে নিয়োগ দিয়ে তাদের অনুগত নিয়োগ দিতে না পারে। তো এই যাতে আমরা দুর্নীতির যে অভিশাপ থেকে মুক্ত হইতে পারি, আমাদের ভোটাধিকার নিশ্চিত হয়, আমরা যে তথ্য আমাদের প্রয়োজন নাগরিক হিসেবে পাওয়া, সেগুলো আমরা পেতে পারি, আমাদের মানবাধিকার সুরক্ষিত হয়। তো এই জন্যেই এটাই হলো প্রথম প্যাকেজ। এগুলোকে এমনভাবে গঠিত হবে যাতে ওই যে যারাই ক্ষমতায় যায় তারা যেন এগুলোতে নিজেদের অনুগতদেরকে নিয়োগ না দিতে পারে, এবং যাতে এগুলো স্বাধীনভাবে কাজ করে, মানুষকে, জনগণকে তাদের সুরক্ষা দেয়।